বিপদের মাঝে টলমহল পাহাড় থেকে তরাই, এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন এলাকা। প্রবল বৃষ্টির জেরে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে আলিপুরদুয়ারের কালচিনির মালিবাড়ি এলাকার বিস্তীর্ণ অংশ। জলের স্রোতে রাস্তাঘাট ধসে গেছে ইতিমধ্যেই, অনেকটাই চলে গেছে নদীগর্ভে। শুধুমাত্র তরাই নয়, পাহাড়েও একই অবস্থা। বিস্তীর্ণ এলাকায় জনবসতি বিপর্যস্ত, বাড়ির ভেতর হুহু করে জল ঢুকছে। আর এখানেই শেষ নয়, জলের স্রোতে সরে গেছে বাড়ির তলার মাটিও, যার ফলে যে কোনো সময় এই বাড়িগুলো ধসে পড়তে পারে। এমনকি বেশ কয়েকটি বাড়ি হেলে পড়েছে পেছনের দিকে থাকা আরও কয়েকটি বাড়ির দিকে। এক এক করে ঘর খালি করতে শুরু করছেন সেখানকার বাসিন্দারা। প্রশাসনের তরফে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগও করছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা। এ রাজ্যের পাহাড় থেকে তরাইয়ে উত্তরাখণ্ডের যোশীমঠের ধসের ছায়া নেমে আসছে কি? কেন বলছি এ কথা? শুধুই কি বৃষ্টির জন্য আজকে আমরা যা দেখছি, প্রাকৃতিক দুর্যোগের জন্যই কি এই ধস, এই বিপর্যয়, এই ভয়ঙ্কর পরিস্থিতি যার জেরে একজনের প্রাণও গিয়েছে আজ? নাকি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতির বুক চিরে যে কংক্রিটের জঙ্গল গড়ে তোলা হচ্ছে, প্রত্যেক বছর আমরা সেই জঙ্গল একটু একটু করে বাড়তে দেখছি, সেই কংক্রিটের জঙ্গল গড়ে তোলাই কি এই বিপর্যয়ের অন্যতম একটা কারণ? আগামী আধ ঘন্টায় আমরা তার চুলচেরা বিশ্লেষণ করব, প্রত্যেকটা ছবি দেখাবো। কয়েকদিন ধরে বুকে কাঁপন ধরানো উত্তরবঙ্গের দুর্যোগের নানান ছবি এরপরই দেখব। উত্তরবঙ্গের যে ছবিটা দেখতে পাচ্ছেন, গোটা উত্তরটা এখন খাদের ধারে। শুধুমাত্র উত্তরের পাহাড় নয়, তরাই, ডুয়ার, সব কিছু এখন খাদের ধারে। খাদের ধারে লক্ষ লক্ষ মানুষের জীবন, খাদের ধারে আমাদের প্রিয় পর্যটন, খাদের ধারে মানুষের ভবিষ্যৎ। আজ যারা দেখতে পাচ্ছেন, আজ যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা শুধুমাত্র ভাববেন না যে একটা পর্যটনের জায়গা শেষ হয়ে যাচ্ছে। তারা ভাবুন, শেষ হয়ে যেতে পারে এই করাল বিপর্যয়ে, শেষ হয়ে যেতে পারে গোটা উত্তরবঙ্গটা। একের পর এক ছবি যদি আপনাদের দেখায়, সেই ছবি, প্রথম ছবি দার্জিলিংয়ের ছবি দেখুন। দার্জিলিংয়ের যে ছবি দেখতে পাচ্ছেন, একদম ধসে বিপন্ন হয়ে গিয়েছে একের পর এক রাস্তা। 10 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই যে ধস নেমেছে, সেই ধসে যোগাযোগ ব্যবস্থা পুরোটা বিচ্ছিন্ন। একবার ভেবে দেখুন, 2 দিন বা 3 দিনের জন্য যদি আমার বাড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হয়, আমাদের খাবার থেকে শুরু করে সব কিছু ব্যাহত হয়ে যায়। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিটা কবে থেকে শুরু হয়েছিল একটু যদি ভেবে দেখেন, বৃষ্টি শুরু হয়েছিল যখন দক্ষিণবঙ্গ তাপে পুড়ছে, প্রবল দাবদাহে পুড়ছে, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরে। আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে 300 গুণ বেশি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে তিস্তা নদীতে জল ছাপিয়ে যায়। তিস্তা নদীর জলে একের পর এক জায়গা ভাসিয়ে নিয়ে যায়। তিস্তা নদী ক্রমশ প্রবল বেগে বইতে থাকে। সেই কারণে বাড়ির মধ্যে জল ঢুকে যায়, সেই কারণে রাস্তা ভাঙতে থাকে, সেই কারণে যোগাযোগ ব্যবস্থার জন্য যে ছোট বড় বিভিন্ন ব্রিজ, সেই ব্রিজ ভাঙতে থাকে। সেই ব্রিজ শুধু নয়, এমনকি বেইলি ব্রিজগুলো পর্যন্ত ভেঙে যেতে থাকে। সেই ছবিও আমরা দেখতে পাই। এর পাশাপাশি সেবক রোডের ছবিটা দেখুন। সেই রাস্তা মনে হচ্ছে রাস্তা নয়, পুরোটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পাহাড় দিয়ে উঠছি। বড় বড় পাথরের চাঁই পড়ে রয়েছে। রাস্তার যে পিচের আস্তরণ, সেটা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। রাস্তার পিচের আস্তরণ আর নেই, সেই রাস্তা বলতে আর রাস্তা নেই। এই রাস্তা থেকেই আর কোনো রাস্তা পাওয়া যাবে কি, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ ভেঙে গিয়েছে, আবার নতুন করে তৈরি করতে হবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই ছবিগুলো আজ আমাদের সত্যিই ভয় ধরায়। এই ছবিগুলো শুধুমাত্র উত্তরবঙ্গ বা একটা পর্যটন কেন্দ্র বা পাহাড় নয়। এইভাবে ধ্বংস হতে থাকলে হয়তো মানচিত্র থেকে এই পুরো জায়গাটাই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কি বিষয়?
একদমই সন্ত, তুমি যে কথাগুলো বলছিলে এবং একটার পর একটা যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম সত্যি কাঁপন ধরছে এই ছবিগুলো দেখে। 3 রকমের ছবি, একদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে ধস, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা নদী থেকে শুরু করে অন্যান্য নদীগুলো কিভাবে ফুসছে, জলস্তর বাড়ছে, প্রত্যেক দিন আগের দিনের থেকে জলস্তর বাড়ছে, আর তার জেরে সেই জল ঢুকে যাচ্ছে মানুষের বাড়িতেও, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন একেবারে, যোগাযোগ ব্যবস্থার যে মেন জায়গাগুলো, সাপ্লাই লাইন, আমরা যদি জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কের কথা বলি, সেই জায়গাটাও কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে সেই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে বন্ধ এই NH10, সে নিয়ে কথা বলবো। কিন্তু পাহাড় চূড়ায় যে আতঙ্ক, যে আতঙ্কের কারণে এত মানুষ এই মুহূর্তে এলাকা ছাড়ার চেষ্টা করছেন, তারা আদতে কি সরে যেতে পারছেন, কি হচ্ছে সেখানে, কিভাবে আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং সহ উত্তরবঙ্গে অতিবৃষ্টির ছবিটা বারবার দেখাচ্ছি, সেই অতিবৃষ্টি আর তার ফলে যেটা হচ্ছে, কেন এই অতিবৃষ্টি বা কিভাবে অতিবৃষ্টি মানুষের জীবন গ্রাস করছে। বাড়ছে নদীর জলস্তর, হচ্ছে বন্যা, প্লাবন পরিস্থিতি, এবং সামাল দেওয়া যাচ্ছে না এই প্লাবন পরিস্থিতি। যখন তখন ধস নামছে, আমরা দেখতে পাচ্ছি কখনো নদীর পাড় ভেঙে যাচ্ছে, কখনো রাস্তা ভেঙে পড়ছে, রাস্তার রীতিমতো পাহাড় ভেঙে পড়ছে। যখন তখন নামছে ধস, আলগা হয়ে সরে যাচ্ছে মাটি, যে মাটি অত্যন্ত নরম, পাহাড়ের মাটি এমনটাই বলা হয়, সেই মাটি সরে যাচ্ছে, আলগা হয়ে মাটি সরে যাচ্ছে। আর যার জেরে মাটি যেহেতু সরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বাড়ি ঘর, রাস্তা, সব কিছু ঝরে যাচ্ছে। এই যে এতগুলো বিপর্যয়কে আমরা একসঙ্গে দেখছি এই সাম্প্রতিককালে, এই মাত্র কয়েকদিনের মধ্যে, আজও সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন, এর কারণটা কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে বা দুর্যোগ ঘটছে, সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম। এবং বিভিন্ন চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে বিভিন্ন এক্সপার্টদের, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরে যে কারণগুলো উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের মাটি দুর্বল, দার্জিলিং এবং সংলগ্ন এলাকার মাটি দুর্বল, যার জেরে ভৌগোলিক কারণে মাটি নরম। ভৌগোলিক কারণেই এই দার্জিলিং এবং সংলগ্ন এলাকার মাটি নরম এবং দুর্বল। সেখানকার মাটি ভূমিকম্পে আলগা মাটির স্তর, বেশ কয়েকবার আমরা এই এলাকায়, অর্থাৎ পার্বত্য এলাকা তরাই ডুয়ার্সে, সেখানে আমরা ভূমিকম্প হতে দেখেছি। তার জেরেই আলগা হয়ে গিয়েছে এই মাটির যে বুনট। অল্প বৃষ্টিতেই ধস নামে, অল্প বৃষ্টিতেই এখানে ধস নামে। পাহাড়ে ধস নামতে প্রত্যেক বছরই দেখি, কিন্তু এবারে যেন অতিরিক্ত ধস নামছে। অপরিকল্পিত নগরায়নই এর মূল কারণ বলে অনেকেই, বিশেষজ্ঞদের একাংশের মত, যে অপরিকল্পিত নগরায়নই এর মূল কারণ। কেন ধস নামছে, কেন বিপর্যস্ত হচ্ছে জনজীবন, এই গোটা বিষয়টাই তার মধ্যে উঠে আসছে। তোলা হচ্ছে ভূগর্ভস্থ জল, মাটির তলার জল তুলে নেওয়া হচ্ছে, সেটাও একটা অন্যতম কারণ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে জলাধার নির্মাণ, এই জলাধার যে নির্মাণ হয়েছে তার জেরে যে বিপুল ওজন, সেই ওজনটাকে নিতে পারছে জলাধারের ভার, ভূমিস্তর নিতে পারছে না। এই যে জলাধার নির্মাণ হয়েছে, তা ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই বিপুল জলের ভার বা জলাধারের ভার এই জমি, যে মাটি আলগা, যে জমি নরম, তা নিতে পারছে না। কথা আমরা বলছি না, কথা বলছেন বিশেষজ্ঞরা। এরকমই একজন আবহবিদ, একজন পরিবেশবিদ, সুজীব কর, তিনি কি বলছেন শুনুন। দার্জিলিং মধ্য হিমালয় এবং অবহিমালয়ের সংযোগস্থলে অবস্থান করছে, যে কারণের জন্য এই অঞ্চলের ভূমিভাগ কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি দুর্বল। বর্ষাকালে যখন বৃষ্টিপাত ঘটতে শুরু করে, তখন সারফেসের ওয়েট কম্পারেটিভলি বেড়ে যায়, এবং তখন অভিকর্ষজ ত্বরণের টানে এই সারফেস ধীরে ধীরে অবনমিত হতে শুরু করে। যে আরবান এরিয়াতে এখানে ল্যান্ড স্লাম্পিং ঘটেছে, সেটা বেসিক্যালি কিন্তু আলটিমেটলি রং আরবান প্ল্যানিংকে ইন্ডিকেট করে, অর্থাৎ ভুল শহরায়ন বা ভুল পরিকল্পনা শহরের মধ্যে গৃহীত হয়েছে। দার্জিলিংয়ে মাটির তলদেশ থেকে প্রচুর পরিমাণে জল উত্তোলন করা হচ্ছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে বড় জলাধার প্রস্তুত করা হয়েছে, যে জলাধারের লোডও কিন্তু সারফেস নিতে পারছে।